গল্পের মাস্টার প্রেজেন্টস দাসবাড়ির রহস্য। শুরু হচ্ছে দাসবাড়ির রহস্য। কলকাতার এক বর্ষাচ্ছন্ন বিকেলে গোয়েন্দা অভিজিৎ বসু চিঠি পেলেন উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে। চিঠিটি এসেছে দাসবাড়ি থেকে। গ্রামটির নাম শ্রীরামপুর। চিঠির ভাষা ছিল অস্পষ্ট, আতঙ্কিত। সেখানে লেখা, আমাদের বাড়িতে এক অদ্ভুত মৃত্যু হয়েছে। পুলিশ এসে চলে গেছে, কিন্তু আমরা জানি এটা কোনো সাধারণ মৃত্যু নয়। দয়া করে আসুন। নিরূপা দাস। অভিজিৎ বসু কলকাতার এক প্রখ্যাত মনস্তাত্ত্বিক গোয়েন্দা। সিসিআই থেকে ফরেনসিক সাইকোলজি পড়ে এখন ফ্রিল্যান্স গোয়েন্দা হিসেবে কাজ করেন। হঠাৎ এমন অদ্ভুত চিঠিতে কৌতূহলী হলেন তিনি। 3 দিন পরে পৌঁছালেন দাসবাড়িতে। চারদিক ঝুপঝুপে বৃষ্টি, কুয়াশায় ঢাকা রাস্তা। দাসবাড়ি বিশাল, 3 তলা পুরনো জমিদার বাড়ি। কালের ধুলোয় ঢাকা, তবু সম্মান বজায় আছে। দরজায় স্বাগত জানালেন এক বৃদ্ধ মহিলা, নিরূপা দাস। তার চোখে ছিল ক্লান্তি, ঠোঁটে এক অদ্ভুত অস্থিরতা। আমার স্বামী হিমন্ত দাস মারা গেছেন, কিন্তু আমি জানি তিনি আত্মহত্যা করেননি। বললেন তিনি। কারা ছিল সেদিন বাড়িতে? প্রশ্ন করলেন অভিজিৎ। নিরূপা বললেন, সৌভিক, আমাদের ছেলে, রোহন, হিমন্তর ভাইপো, রুথ, আমাদের গেস্ট, ইংল্যান্ড থেকে আসা এক লেখিকা, মহালয়া, পুরনো দাসী, আর ছিলেন হিমন্ত নিজে। তাকে পাওয়া যায় লাইব্রেরির ঘরে, দরজা ভিতর থেকে বন্ধ, চোখ খোলা, মুখে বিকৃত হাসি। প্রথমে অভিজিৎ দেখলেন মৃত্যুর ঘর, লাইব্রেরি। দরজার ভেতর থেকে লক লাগানো, কিন্তু জানালার গ্রিল একটু ফাঁকা। হেমন্ত দাসের দেহ পড়ে আছে চেয়ারে। সামনে একটা পুরনো বই, দ্য ফিলসফি অফ শ্যাডোজ। সৌভিক, উচ্চ মাধ্যমিক পাশ করা, একটু লাজুক কিন্তু মেজাজি। জানালো বাবা তাকে ছোট থেকেই দমন করতেন। সম্পত্তির ভাগ নিয়েও মতবিরোধ চড়ছিল। রোহন, ব্যবসায়িক মনোভাব, চুপচাপ, কিন্তু চোখে ছিল হিসেবি চকচকানি। জানালো কাকা মানসিকভাবে ভারসাম্য হারাচ্ছিলেন। রুথ, শান্ত, নরম গলা, কিন্তু বেশিরভাগ কথাই এড়িয়ে গেল। জানালো সে হেমন্তের সাথী পারিবারিক ইতিহাস নিয়ে কাজ করছিল। মহালয়া, 65 বছরের দাসী, সব দেখেছে কিন্তু বাবু কম গত বলে। 1 মাস ধরে রাত্রে চুপি চুপি কিছু লিখতেন। ঘরে খুঁজতে গিয়ে অভিজিৎ পান এক ডায়েরি। সেখানে লেখা, 1947 সালের 12ই আগস্ট। সেই দিনটা আমি কোনো দিন ভুলব না। সেই বাচ্চা মেয়েটার চিৎকার আর নিরূপার ঠান্ডা মুখ। এই বাক্যই পাল্টে দিল ঘটনার মোড়। 1947। নিরূপা তখন জন্মানিনি। তাহলে দাসবাড়িতে 1947 সালে এক মুসলিম পরিবারের কন্যা আশ্রয় নিয়েছিল। হেমন্তর বাবা তাকে আশ্রয় দিলেও বাড়ির অন্যরা চাইছিল না। এক রাতে সেই মেয়েটি নিখোঁজ হয়ে যায়। সেই সময় বাড়ির পিছনে এক সুড়ঙ্গ আবিষ্কৃত হয়। সেখানেই পাওয়া যায় কঙ্কাল, নারী শরীরের। অভিজিৎ বুঝলেন দাসবাড়ির ইতিহাসে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্যায়, যা হেমন্ত জানতেন। হেমন্ত গত কয়েক মাস ধরে ঘুমোতে পারছিলেন না। কথাবার্তা আবোল তাবোল হয়ে যাচ্ছিল। চিকিৎসক বলেছিলেন হালকা স্নায়বিক চাপ। কিন্তু অভিজিৎ বললেন এটা কোনো সাধারণ মানসিক সমস্যা নয়, এটি এক পরিকল্পিত মেন্টাল কন্ডিশনিং। হেমন্তকে প্রতিদিন এমনভাবে বিষক্রিয়া করানো হচ্ছিল যাতে তার স্মৃতি অস্পষ্ট হয়ে যায় এবং অতীতের ঘটনার মধ্যে বাস্তব অবাস্তব মিলিয়ে এক বিভ্রান্তির জগৎ তৈরি হয়। রাতের খাবারে ছিল এক বিশেষ ধরনের আয়ুর্বেদিক গুঁড়ো, যেটা শুধু রুথ বানাতেন। কিন্তু কিভাবে হলো খুন? ঘর ভেতর থেকে বন্ধ ছিল, দরজায় কারোর ছোঁয়া নেই, জানালা ছিল অল্প ফাঁকা।
তখনই অভিজিৎ আবিষ্কার করলেন লাইব্রেরির ঘড়ির কাছে রক্তের ছিটে, দরজার তলায় এক চুলের টুকরো, যা ছিল নারীসুলভ। এক রাতে অভিজিৎ সবাইকে লাইব্রেরি ঘরে ডাকলেন। চুপচাপ বসে বললেন, হেমন্ত দাস নিজে মরেননি, তাকে খুন করা হয়েছে তার নিজের স্মৃতি ও মানসিক দুর্বলতাকে ব্যবহার করে। খুন করেছে সেই যার কাছে ছিল তার অতীত, ওষুধ আর বিশ্বাস। রুথ চমকে উঠল। আপনি একজন লেখিকা নন, আপনি একজন গবেষক, মনস্তাত্ত্বিক পরীক্ষার অংশ হিসাবে দাসবাড়িতে এসেছিলেন। আপনি হেমন্তকে ব্যবহার করেছেন আপনার গবেষণার বিষয়। আপনি জানতেন কিভাবে মস্তিষ্ককে বিভ্রান্ত করতে হয়। আপনি হেমন্তকে বিশ্বাস করিয়েছিলেন যে তার অতীতই তাকে খুন করতে বাধ্য করছে। আমি শুধুই পরীক্ষা করছিলাম, কিন্তু সে সত্যিই মারা যাবে বুঝিনি। আমি শুধুই স্নায়বিক চাপ সৃষ্টি করছিলাম। রুথ গ্রেপ্তার হয়। সৌভিক ও রোহন পরবর্তী তদন্তে সহায়তা করে। নিরূপা কাঁদলেন, কিন্তু শান্তিতে রইলেন। দাসবাড়ির ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হয়, মনস্তত্ত্ব ও অতীতের এক ভয়ঙ্কর সংমিশ্রণ। অভিজিৎ ফিরে গেলেন কলকাতায়, কিন্তু রেখে গেলেন প্রশ্ন, সত্যিই কি সব খুন হাতে হয়, নাকি কিছু খুন হয় শুধু মনের ভিতরে?